নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্ত অ্যান্ড মিত্র। আজকে কিন্তু আমাদের আন্দামান ভ্রমণের লাস্ট ডে। এর আগে আন্দামান ভ্রমণের প্রায় পাঁচটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোডেড আছে। আজকেই আমাদের লাস্ট ডে। আজকে আমাদের প্ল্যান ছিল বারাটাং আইল্যান্ডে যাওয়া এবং সেখানে জারোয়া রিজার্ভড ফরেস্ট দেখা এবং লাইমস্টোন কেভ দেখা। এই বারাটাং আইল্যান্ড যেতে গেলে আমাদের প্রায় 100 কিলোমিটার মতো জার্নি করতে হবে। সেই জন্য আমাদের কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল। এখন কিন্তু বাজে রাত 3:30। এই 3:30-র সময় আমাদের হোটেল থেকে আমাদের গাড়ি প্রোভাইড করে দেওয়া হয়েছিল, সেই মতো আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। আপনাদের এখানে বারাটাং আইল্যান্ড যেতে হলে আপনাদের প্রাইভেট একটা কার নিতে হবে বা আপনারা স্টেট বাসেও যেতে পারেন। আমরা কিন্তু প্রাইভেট কারই নিয়েছিলাম এবং সেটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু হোটেল থেকেই করে দিয়েছিল। আর এর কস্ট পড়ে মোটামুটি 4000 মতো। তো সেই মতো প্রায় 3:30-র সময় আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে এখানে এই চেকপোস্ট অর্থাৎ জিরকাটাং চেকপোস্ট, এই জিরকাটাং চেকপোস্টেই কিন্তু যে সব গাড়িগুলো কিন্তু এখানে এসে পরপর দাঁড়াবে এবং এটা প্রায় পোর্ট ব্লেয়ার থেকে ওই 40-45 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স। আমরা মোটামুটি এখানে 5টার দিক করে এখানে বেরিয়ে গেছিলাম। দেখুন এখনও কিন্তু সকালের আলো কিন্তু এখনও ফোটেনি, এখনও কিন্তু মানে প্রায় রাতই হয়ে আছে। এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর লোক। আমরা 3:30-র সময় বেরিয়েছি, অনেকে আমরা কিন্তু শুনলাম প্রায় 2-2:30-র সময় বেরিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু চেকপোস্ট খোলার টাইম হচ্ছে সকাল 6টা, সকাল 9টা, সকাল 12টা এবং দুপুর 2:30-তে। তো আমরা 6টার সময় এখান থেকে পাস করবো বলেই এত ভোরবেলা এসে এখানে দাঁড়িয়েছিলাম এবং আমাদের আগে কিন্তু প্রচুর গাড়ি আছে। প্রায় এখান থেকে আমাদের প্রায় 100 কিলোমিটার জার্নি করে আবার ফিরে আসতে হতো। তাই কিন্তু সকাল বেরিয়ে যাওয়া, যাতে আমরা এই জার্নি বা ট্যুরটা কমপ্লিট করে আবার সকালই ফিরে যেতে পারি। আমরা কিন্তু এখানে বলেইছি 5টার দিক করে এখানে চলে এসেছিলাম। আর আমাদের চেকপোস্ট ওপেন হওয়ার টাইম ছিল হচ্ছে সকাল 6টায়। তো এই টাইমটা আমরা জাস্ট একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম বলতে গেলে। আর এখানে কিন্তু এত রাত্রি বলা চলে এখন। এই টাইমেও কিন্তু মানে কিছু খাবার দোকান, চায়ের দোকান এগুলো কিন্তু সবই ওপেন ছিল। অ্যাকচুয়ালি এখানে এতই বেশি ট্যুরিস্ট এসেছিল, তো ভালোই এখানে ভিড় হচ্ছিল অ্যাকচুয়ালি। এবং আমরা একটু সামনের দিকটা দেখে নিচ্ছিলাম যে আর কতগুলো গাড়ির পরে আমরা আছি, কিন্তু আমি দেখলাম যে প্রায় মানে অনেক গাড়ির পিছনেই আছি বলতে গেলে। কেউ হয়তো একদম রাত্রিবেলা বেরিয়ে এসেই এখানে ওয়েট করে যায় যাতে তারা তাড়াতাড়ি এই স্পটটা কমপ্লিট করে আবার ফিরে আসতে পারে। যেটাই জিরকাটাং চেকপোস্ট, এই জিরকাটাং চেকপোস্টে কিন্তু আপনাদের সব ডকুমেন্টস জমা করার পরেই আপনি এটা ক্রস করতে পারবেন। এরপরেই কিন্তু জারোয়া রিজার্ভ ফরেস্ট, যেটা ওটা কিন্তু এটা জারোয়া রিজার্ভ ফরেস্ট। তো এখানে কিন্তু আপনাদের পুলিশ কনভয়ের সাথে আপনাদের এই রিজার্ভ ফরেস্ট, এই রিজার্ভ এরিয়াটা পার করতে হবে। এখানে কিন্তু সকাল 6টার সময় দুদিকে মানে একটা সামনে কনভয়, একটা পিছনে কনভয়, এরকম দুদিকে দুটো কনভয় থাকবে। সেই কনভয়ের মাঝে করেই কিন্তু এই সব গাড়িগুলো এখানে পাস করবে। এবং এই রিজার্ভ এরিয়াটা কিন্তু পুরোপুরি একটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নয়। এই জিরকাটাং চেকপোস্টের পরে কিন্তু আমরা আর কিছুই ভিডিও বা ফটো তুলতে পারিনি। এবং এই জিরকাটাং চেকপোস্টের পরে আপনাদের গাড়ি করে যেতে হবে হচ্ছে মিডিল স্টেট জেটি। এখান থেকে ভেহিকেল নিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে বারাটাং আইল্যান্ডে। এখন প্রায় একটু দিনের আলো ফুটেছে, একটু সকাল হয়েছে। ওই সকালবেলায় যে দোকানগুলো দেখছেন এখানে কিন্তু চা বা ছোটোখাটো ব্রেকফাস্ট লাইক ইডলি, ধোসা, কোনো জায়গায় লুচি, বিভিন্ন রকম খাবার দাবার কিন্তু সকালে পাওয়া যাচ্ছিলো। আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট হোটেল থেকে নিয়েছিলাম। আপনারা যে হোটেলে থাকবেন, আমরা তো পোর্ট ব্লেয়ারে স্টে করেছি, সেই হোটেলে আপনারা যদি বলেন যে আপনারা বারাটাং ঘুরতে যাবেন, সেই মতো কিন্তু ওরা কিন্তু আপনাদের সকালবেলা ঘুম থেকে ডেকেও দেবে এবং ব্রেকফাস্ট রেডি করে দেবে। যদি ব্রেকফাস্টে তেমন কিছু আইটেম থাকে না, বাট হ্যাঁ যেটা আছে সেটা যথেষ্টই। এর থেকে এত সকালে এর থেকে বেশি কী বা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এটা তো যথেষ্টই এনাফ। এই জিরাটাং চেকপোস্টে আগে বলেছি আপনাদের কিন্তু সব ডকুমেন্ট জমা করে দিতে হবে। লাইক আপনার একটা আইডেন্টিটি প্রুফ অবশ্যই কাছে রাখবেন। যখন আমরা বারাটাংয়ে ঘুরতে যাবেন, এই চেকপোস্টে আইডেন্টিটি প্রুফ জমা করার পরেই আপনারা কিন্তু এই চেকপোস্টটা পার করতে পারবেন। এবং ওদিকে যে জারোয়া রিজার্ভ ফরেস্ট, ওখানে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি কিছুই করতে দেবে না এবং কোনোভাবেই ওখানে কিন্তু আপনারা গাড়ি দাঁড় করাতে পারবেন না। ওখানকার এরিয়াটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে প্রচুর সবুজ। এবং এই রিজার্ভ ফরেস্টে কিন্তু আপনারা যদি ভাগ্য ভালো থাকে জারোয়া পিপলদের সাথেও দেখা হয়ে যেতে পারে। আমরা কিন্তু যাওয়ার সময় দেখতে পাইনি, বাট ফেরার সময় আমরা কিন্তু দেখেছি। এখানে কিন্তু
এই জারোয়াদের জন্য কিন্তু এই গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে এবং কিছু ঘরবাড়িও তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু এরা কিন্তু এখানে আমরা যেটা শুনলাম, এরা কিন্তু এখানে থাকে না, এরা কিন্তু জঙ্গলের মধ্যেই থাকে। এবং সরকারের দিক থেকে বিভিন্ন রকম প্রচেষ্টাও করা হয়েছে যাতে এই জারোয়া পিপলদের এডুকেট করা যায় এবং তাদের জন্য নির্দিষ্ট স্কুলও করা হয়েছিল। বাট না, এরা কিন্তু আমরা যতটা শুনলাম এরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো খুব একটা নেয় না, বা এরা কিন্তু এই স্কুলগুলো খুব একটা যেতে চায় না, বা গভর্নমেন্টের তরফ থেকে তাদের যে ঘর বাড়ি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এরা মোটেই থাকতে চায় না। বাট সময়ের সাথে সাথে এরা নাকি মানুষের সাথে একটু ইন্টারাকশন করেছে এবং এখন কিন্তু মানে মোটামুটি এরা কিন্তু আমাদের যে সিভিলাইজড পিপলদের ভাষা এরা কিন্তু বুঝতে পারে। আর এই যে বড় বড় গাড়িগুলো দেখছেন না, এরা কিন্তু এই গাড়িগুলো কিন্তু একদম ওই মিডিল স্টেট জেটিতে গিয়ে ওখান থেকেই কিন্তু ভেসেল ধরে বারাটাঙে যাবে। এই ওখানকার যে ভেসেলগুলো আছে না, ওই ভেসেলের মধ্যেই কিন্তু এইসব বড় বড় লরি বাস সব কিন্তু এই ভেসেলে করেই পার হয়। ওই ভেসেল ছাড়া কিন্তু এখানে ওই পার হওয়ার কিন্তু আর কোনো ব্যবস্থা নেই। যে বলতে বলতে আমরা কিন্তু এই মিডিল স্টেট জেটিতে চলে এসেছি। এই মিডিল স্টেট জেটি থেকে আমরা কিন্তু একটা ভেসেল নিয়ে নিয়েছি। এখানেও কিন্তু কোনো রকম এই জেটিতে ওঠা মানে জেটি থেকে ভেসেলে ওঠার সময়ও কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই করে উঠতে পারিনি। বাট এই দেখুন, এই ভেসেলটা থেকেও কিন্তু চারিদিকটা দেখতে খুব অসাধারণ লাগছে। এই ভেসেলটা কিন্তু যথেষ্ট বড়, আর এই ভেসেলে করে কিন্তু বড় বড় 4 চাকা গাড়ি, লরি, ট্যুরিস্ট বাস সবই কিন্তু এই ভেসেল করে পার হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই বাইরেটা থেকে একটু চারিদিকের সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম। বেশ সুন্দর লাগছে, তাই না? এবার তাহলে ভেতরটা একটু দেখে নেওয়া যাক। আমি বলেছিলাম না, ভেতরে অনেক বড় বড় গাড়ি বাস সবই ভেসেলে করেই পার হয়। দেখুন এই গাড়িগুলো রাখা আছে। আমরা একটু ওপরে জেটিতে যাচ্ছিলাম, যেটা ওখান থেকে একটা প্রপার চারিদিকে ভিউ আমরা নিতে পারি। যেহেতু আমরা পুজো ভ্যাকেশনে আন্দামান গেছিলাম, তখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল এবং কিন্তু প্রচুর ভিড় ছিল। এই জার্নিটা কিন্তু বেশিক্ষণের নয়, মাত্র 10 to 15 মিনিটস। এই 10 to 15 মিনিটসের পরে আপনারা কিন্তু পৌঁছে যাবেন বারাটাং আইল্যান্ড। সেখান থেকে আপনাদের যেতে হবে হচ্ছে নীলাম্বার জেটি। সেখান থেকে স্পিড বোটে করে আপনারা যেতে পারবেন হচ্ছে লাইমস্টোন কেভ। এই নীলাম্বার জেটিতে পৌঁছে এই স্পিড বোটের জন্য কিন্তু পার হেড আবার 900 রুপিস পার হেড লাগবে। এই স্পিড বোটের জন্য স্পিড বোট করে আপনারা কিন্তু পৌঁছে দেবে হচ্ছে লাইমস্টোন কেভে। এই স্পিড বোট করে জার্নিটা কিন্তু অসাধারণ। চারিদিকে যেমন চারিদিকে প্রচুর গ্রিন, এবং কিছুটা যাওয়ার পরেই কিন্তু চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাবে। তার মাঝখানে ক্যানেল দিয়ে পার হয়ে তবেই কিন্তু লাইমস্টোন কেভে পৌঁছানো যায়। আমরা কিন্তু সামনে নীলাম্বর জেটিতে পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু আমরা স্পিড বোর্ডের জন্য 900 রুপিস পার হেড দিয়ে আমরা কিন্তু আমাদের স্পিড বোর্ড একটা অ্যালট করে দেওয়া হয়েছিল। ছোটো ছোটো স্পিড বোর্ডগুলোতে ওই 10 জন মতো উঠেছিল। এই স্পিড বোটের একজন ক্যাপ্টেন থাকবেন এবং একজন গাইড থাকবে। এই গাইডই কিন্তু এই ওখানে লাইমস্টোন কেভে যেতে এবং সেখানকার সব কিছু বর্ণনা দিতে আপনাদেরকে হেল্প করবে। আমাদের স্পিড বোট কিন্তু ছেড়ে দিয়েছে। এই স্পিড বোটে জার্নি বেশিক্ষণ নয়, আধ ঘন্টার কমেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম।
দেখুন ভেসেল, একটা ভেসেল দেখা যাচ্ছে। এরকম ভেসেল করেই আমরা কিন্তু এই মিডিল স্টেট জেটি থেকে বারাটাং আইল্যান্ডে এসেছিলাম। এই ভেসেলগুলোতে কিন্তু বড় বড় লরি টরি সব গাড়ি কিন্তু এরমভাবে পার হয়। ওদিকে দেখতে কি সুন্দর লাগছে না, চারিদিকে কি সুন্দর গ্রিন, মাঝখানে বিশাল সমুদ্র। আমরা কিন্তু এবার ম্যানগ্রোভ ফরেস্টে ঢুকে গেছি। চারিদিকে ব্ল্যাক ম্যানগ্রোভ আর মাঝখানে এরকম ক্যানাল। এই ক্যানালটাই কিন্তু লাইমস্টোন কেভের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে যেতে কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়। চারিদিকে এই সুন্দর ব্ল্যাক ম্যানগ্রোভ, এত গ্রিন, মাঝখানে এরকম ক্যানাল কিন্তু খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু এখানে সৃষ্টি করে। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের বার্ডসও দেখা যায়। যারা নেচার লাভার বা বিভিন্ন ধরনের বার্ডস দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু পুরোপুরি স্বর্গের মতো। সত্যি খুব সুন্দর লাগছিল। নেচার লাভারদের ক্ষেত্রে কিন্তু এই যে বিশেষত এই জায়গাটা, এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে এই যে ছোট জায়গাটা, এই খাড়ি মতো জায়গাটা, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই সামনে যে জায়গাটা, যে জেটিটা দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু আমাদের স্পিড বোটটা এসে হল্ট করেছিল এবং আমরা কিন্তু এখানেই নেমে গেছিলাম। কাঠের ব্রিজটা পার হয়ে প্রায় কিন্তু 1.5 কিলোমিটার মতো ট্রেকিং করে যেতে হবে। এখানে কিন্তু হাঁটাই একমাত্র রাস্তা, এর বেশি আর কিছু নেই। এবং সবার সাথে একজন করে গাইড থাকবেন, তিনি কিন্তু আপনাদের নিয়ে যাবেন লাইমস্টোন কেভে এবং ওখানে গিয়ে ওখানকার বিবরণ, কেন কী কী আমরা দেখব বা কী এখানকার ফেমাস, উনি কিন্তু আমাদের সমস্ত রকম গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলেন। চারিদিকে কিন্তু খুব সুন্দর গ্রিন এবং এই কাঠের ব্রিজ পার হয়ে মাঝখানে জঙ্গলের রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার মতো ক্রস করলে তবেই কিন্তু লাইমস্টোন কেভে যাওয়া যাবে। এই সব জায়গাগুলোই কিন্তু গভর্নমেন্ট সংরক্ষিত জায়গা। এখানে কিন্তু কোনো রকমে ইনহ্যাবিট্যান্ট এখানে কোনো রকমভাবেই থাকতে পারে না, বা এখানে কারোরই সাধারণ মানুষের থাকা বা ঘরবাড়ি করা কিছুই কিন্তু অ্যালাউ নয়। দেখুন প্রপার কিন্তু কোনো রাস্তা নেই, জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এই প্রায় 1.5 কিলোমিটার মতো ট্রেকিং করে কিন্তু আপনাদেরকে যেতে হবে। যেহেতু সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু কিছু কিছু রাস্তায় কিছু কিছু কাদা, এরম বৃষ্টির জল এসব কিন্তু জমেছিল। তাই যাওয়াটা একটুখানি হার্ড লাগছিল এবং মাঝখানে মানে যাওয়ার সময়ও কিন্তু একটা টাইম বৃষ্টি এসে গেছিলো। তো বেটার আপনাদের সাথে ছাতা বা রেইনকোট ক্যারি করে নেওয়া। চারিদিকে দেখতে দেখতে যেতে কিন্তু খুব অসাধারণ লাগছিল। এবং কোন জায়গাটা কী জন্য বিখ্যাত এখানে কিন্তু বিভিন্ন রকম বোর্ডে তার বিস্তারিত ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া ছিল। এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের অ্যানিমালস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের কিন্তু গাছও দেখা যায়। কোনো কোনো গাছ এতই পুরনো, মানে শতাব্দী প্রাচীন গাছও কিন্তু এখানে রয়েছে। সেগুলোর বিস্তারিত বিবরণ কিন্তু ওই গাছের সামনে একটা বোট টাঙিয়ে ওর মাধ্যমে কিন্তু ট্যুরিস্টদের জানানো হচ্ছিল। এই লাইমস্টোন কেভ কিন্তু অদ্ভুত একটা ন্যাচারাল ফরমেশন।
জেনারেলি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট জমে জমে এই ন্যাচারাল যে ফর্মেশন হয়েছে এই কেভটা তৈরি করার জন্য, সেটা কিন্তু দেখতে খুব অদ্ভুত লাগে। এবং ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের ফর্মেশন তৈরি হয়েছে। কোথাও বা কেভের ভেতরে এই স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট জমে বা ক্যালসিয়াম কার্বনেট বা জল জমে কোথাও কোথাও কিন্তু কোথাও দেখতে লাগছিল হচ্ছে গণেশের সুরের মতো, বা কোথাও দেখতে লাগছিল ক্রোকোডাইলের মতো। এখানে বিভিন্ন রকমের ফর্মেশন কিন্তু লাইমস্টোন কেভের ভেতরে দেখা যাচ্ছিল। এই কেভটা পৌঁছালে কিন্তু দেখা যাবে প্রকৃতির একদম অদ্ভুত কারুকার্য না, কোথায় কোথায় না কি কি কারণে আমাদেরকে টেনে নিয়ে যায়। চারদিকে কিন্তু শুধু সবুজ অ্যান্ড সবুজ। এর মাঝখান দিয়েই প্রায় 1.5 কিলোমিটার হেঁটে কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল। এখানে কিন্তু প্রপার কোনো রাস্তা নেই, কোথাও গাছের ফাঁক দিয়ে বা কোথাও এরকম ন্যাচারাল সিঁড়ি বলা যায়, ওরকমভাবে ওর উপর দিয়ে গিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। একদম সামনে যে লোকটি যাচ্ছেন উনিই কিন্তু ছিলেন আমাদের গাইড। আমরা শুধু একা ছিলাম না, আমাদের সাথে কিন্তু প্রচুর গ্রুপ ছিল। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম লাইমস্টোন কেভে। কেভে ঢোকার আগে এখানে কিন্তু একটা ছোটো মোটো রিফ্রেশমেন্ট করার জায়গা আছে। এখানে কিন্তু লাইম জুস খুব বিখ্যাত, তো এই লাইম জুসেরই কয়েকজন লোকাল পিপল এরকম স্টল নিয়ে বসেছিলেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে লাইম জুস খেতে পারেন। এখানে কিছুক্ষণ বসে আমরা কিন্তু আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম। এই কাঠের ব্রিজটা পেরোলেই লাইমস্টোন কেভ স্টার্ট হয়ে যাবে। কত শতাব্দী প্রাচীন গাছ চারিদিকে রয়েছে না? গুগল বাবা জানে,
গুগল জানে। আমাদের যে গাইড তিনি বলেছিলেন যে একটা জায়গায় আমাদের সকলকে জড়ো হতে, ওখান থেকে কিন্তু আমাদের উনি সমস্ত বিবরণ দিয়ে দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে চলো, এখন তো দিনের আলো আছে। কেভে কী করে আলু জ্বালাবে, কেভ এখানে একটা ট্যুরিস্ট স্পট হিসাবে এই কেভ তৈরি হলো, সেসব কিন্তু বিবরণ উনি দিচ্ছিলেন। বলেছিলাম না একটু আগে বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু টুকটুক করে জল পড়ছে। ভাইজাগে কি আসামে আমি যা গুহা দেখেছি, মেঘালয়ে আমি যা গুহা দেখেছি, পুরো ন্যাচারাল ফরমেশন। ভিতরে কিন্তু একদম আলো নেই। বৃষ্টিটা যাওয়ার পরে আমাদের কিন্তু টর্চ বা মোবাইলের আলো নেই, কাজ চালাতে হচ্ছিল। स्टार्टिंग पॉइंट है सर। इस केव का टोटल लेंथ आगे सर 100 मीटर है और 60 मीटर्स का अभी डैमेज हो चुका है मैम, डायरेक्ट सनलाइट और रेन वाटर पड़ने वजह से। और अभी 40 मीटर आपको एक्टिव पार्ट मिलेगा सर, जो कि प्योर व्हाइट में पूरा देखने को मिलेगा। और एक केव पूरा बनी है कैल्शियम कार्बोनेट प्लस प्योर रेन वाटर। यहाँ पर आप देख सकते हैं सर, यहाँ पर बैलेंस ट्री का रूट है सर, इसमें से आगे प्योर वाटर आती है। तो पहले स्टोन में कैल्शियम का जो मौजूद है सर, तो वाटर सर मिक्स हो जाती है और वाटर आके धीरे धीरे जमने लगते हैं सर, वहाँ की स्टोन बनती है। और 40 मीटर अंदर कोई भी स्टोन आपको टच नहीं करना सर, टच करने से स्टोन पूरा डेड हो जाती है। और यहाँ पर अलग अलग शेप का आपको स्टोन नजर आएंगे, जैसे आप लोग इमेजिन करेगा मैम उस तरह का आपको नजर आएगा पूरा शेप। तो यहाँ पर देखिए सर, यहाँ पर आपको स्पाइनल कॉर्ड की तरह नजर आएगी, ह्यूमन बैकबोन। यस, ये पूरा आपको इमेजिन करने पे डिपेंड करता है। বোঝাচ্ছিলেন যে এখানে কিন্তু এই পাথরের ফরমেশনে কিন্তু বিভিন্ন রকমের মানে এটা হয়তো মানুষের কল্পনাতে সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ফরমেশন দেখা যাচ্ছিল। আমি বলেছি কোথাও বা মানুষের নাকের মতো ফরমেশন, কোথাও বা ক্রোকোডাইলের মুখের মতো, কোথাও বা উড়ানো ঘন্টা, কোথাও বা স্টারফিশ তৈরি হয়েছে। কিন্তু উনি আমাদের পয়েন্ট আউট করছিলেন। जेलीफिश का शेप में आपको नजर आएगी। जेलीफिश, ठीक। और फोटो वीडियो सब बना के धीरे धीरे चलते रहिए। सी वाटर जो ऑक्टोपस होता है ना सर, ऑक्टोपस का आपको टेंटेकल्स की तरह यहाँ पर नजर आएगी ना। और यहाँ पर आपको दो मशरूम का शेप में नजर आएगी सर। और यहाँ पर देखिए सर, जो हम लोग मंदिर में संग भी जाते हैं ना सर, आपको संग की शेप में नजर आएगी मैम ये। और ऊपर देखिए सर, जो बड़े बड़े लाइटिंग झूमर होती है ना सर, झूमर की शेप में आपको नजर आएगी। हाँ, ভিতরে কিন্তু একদমই সানলাইট আসছিল না। आगे आ जाए मैम आप लोग। सर यहाँ पर देखिए, यहाँ पर आपको दो अलग अलग यहाँ पर स्टोन देखने को मिलेगी सर। ऊपर वाला को सेलेक्टेड बोलते हैं और नीचे वाला को सेलेक्टमेंट बोलते हैं मैम। ये स्टेलेक्टेड और स्टेलेक्टमेट सर। ये वाला पार्ट ऊपर से नीचे फॉर्मेशन करती है और नीचे वाला स्टोन नीचे से ऊपर को बढ़ती है मैम। जो ऊपर से वाटर आता है तो वाटर में कैल्शियम कार्बन मिक्स हो जाती है, वहाँ के धीरे धीरे नीचे में डिपॉजिट करती है और वाटर जमने लगता है, वहाँ की स्टोन बनती है। ये केवल 1 ईयर के लिए आप ही জমে অনেক কাল ধরে জমে জমে বিভিন্ন রকমের ফরমেশন কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি হয়ে গেছে। यहाँ पर देखिए मैम, यहाँ पर आपको सिंकोल लिखा हुआ है सर। ऊपर जो होल दिख रहे हैं सर, इसे सिंकोल कहते हैं। ये नेचुरली बना है मैम, रेन वाटर कट के बनी है। ये हम लोग केवल केव के अंदर यहीं से ऑक्सीजन आती है पूरा हम लोग, ओनली वन सोर्स है जिससे ऑक्सीजन अंदर आती है। আমি ধরে যাচ্ছি তোমায়। सर यहाँ पर देखिए लाइट दाम, यहाँ पर आपको रिवर्स लोटस नजर आएगी सर। जो लोटस कली होती है ना मैम, उस शेप में यहाँ पर आपको नजर आएगी। और यहाँ पर देखिए सर, यहाँ पर आपको शिवलिंग का शेप में नजर आएगी सर। और उसके ऊपर आपको गणेश जी का फेस कट में यहाँ पर नजर आएगी। और यहाँ पर देखिए मैम, यहाँ पर आपको कोन आइसक्रीम नजर आएगी। ये पूरा भी डेड हो चुकी है पूरा।
और यहाँ पर देखिए सर, यहाँ पर आपको 3 नोज नजर आएगी सर, ह्यूमन नोज 1 2 3। উপরে যে হোলটা দেখা যাচ্ছে এটাই কিন্তু এই কেবিনের মধ্যে একমাত্র হোল, এবং আমাদের গাইড যেটা বলেছিলেন এখান থেকেই কিন্তু এই গুহার সমস্ত অক্সিজেন কিন্তু এই হোলের মধ্যে থেকেই আসছে। सर सभी लोग यहाँ पर देखिए, यहाँ पर आपको जो शेर का जो पंजा होती है ना सर, शेर का पंजा शेप में आपको नजर आएगी यहाँ पर। और यहाँ पर देखिए मैम, जो हमारा दांत होती है ना, दांत की शेप में नजर आएगी, और आपको ऑक्टोपस की तरह भी नजर आएगी। और सर पीछे देखिए, यहाँ पर आपको कोकोडा का जो हेड होता है ना सर, उस शेप में आपको नजर आएगी। और यहाँ पर देखिए सर, यहाँ पर आपको पूरा गोल्डन स्टोन यहाँ पर देखने को मिलेगी सर। ये गोल्डन नेचुरल नहीं हो सर, ऊपर छोटा सिंक होल है, तो अपने साथ रेन के साथ मड और सैंड मिक्स हो जाती है मैम, वो आके धीरे धीरे चिपकने लगते हैं। इसके रंग अभी मड कलर में आ चुका है, और पूरा ड्राई हो गई तो पूरा शाइन पार्ट आपको देखने को यहाँ पर मिलेगी सर। यहाँ पर और यहाँ पर देखिए सर, यहाँ पर आपको हनुमान जी का जो गदा होती है ना, उस शेप में नजर आएगी। ये देखिए, हाँ यहाँ तक की हो रहा है। यहाँ पर देखिए आपको बेबी एलिफेंट का शेप में नजर आएगी मैम, पूरा शाइन करता हुआ देखिए। शाइन इसलिए हो रहा है सर, सिलिकॉन और माइका दो अलग अलग केमिकल की वजह से शाइन होता है सर, वो सिलिकॉन और माइका वजह से। और ये पूरा कोकोडाइल की शेप में नजर आएगी सर आपको। और यहाँ का पूरा आगे डेड हो गया सर 2004 में सर, बड़ा भूकंप सुनामी आया था सर। ये सबसे এরপরে কিন্তু আর অ্যালাউ আমাদের ছিল না সংরক্ষণের কারণে। এটাই কিন্তু লাস্ট স্পট ছিল, এরপরে কিন্তু আর আমাদের যাওয়া বারণ ছিল, বিকজ এটা অনেক এই কেভের এরপর থেকে কিন্তু অনেকটা জায়গায় এটা ডিস্ট্রাক্ট হয়ে গেছে ভূমিকম্পের কারণে। ট্যুরিস্টদের কিন্তু এত পর্যন্ত যাওয়াই অ্যালাউ। এরপরে আমরা আবার ফিরে এসে বাড়ির পথ ধরেছিলাম সেই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে স্পিড বোটে করে এসে বারাটাং আইল্যান্ড, এবং ওখান থেকে আবার জেটি নিয়ে আমরা কিন্তু পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছিলাম। এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছিল।
অবশেষে বারাটাং পৌঁছে আমরা কিন্তু আবার এই ভেসেলে উঠে গেছিলাম। ফেরার সময় কিন্তু পার হেড 30 টাকা করে নিয়েছিল। ফেরার সময় কিন্তু এই ভেসেলটা অনেকটাই ফাঁকা ছিল, যাওয়ার সময় কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল, অনেকটা লাইনেও দাঁড়াতে হয়েছিল আসার সময়। ফেরার সময় কিন্তু খুব কম টাইমে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এই মিডিল স্টেট জেটিতে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই সামনের যে জেটিটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমরা নেমে গেছিলাম। নেমেই পাশে একটা ভিউ পয়েন্টে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমাদের ফেরার কনভয়ের টাইম থাকে দুপুর 12টা দুপুর 3টে, আমাদের গাড়ি ছেড়েছিল দুপুর 3টের টাইমে। আচ্ছা, ফিরেই কিন্তু আমাদের আরেকটা প্ল্যান ছিল, আমরা হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরেই কিন্তু এই সেলুলার জেলে চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য। এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু আপনাদের টিকিট কিন্তু আপনাদের অনলাইনে কেটে নিতে হবে। এমনি সেলুলার জেল ভিজিট করার টিকিট আপনারা অফলাইন পেয়ে যাবেন, বাট এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য কিন্তু অনলাইনে বুকিং করতে হবে। এটা পার হেড 300 রুপিস করে পড়ে, এবং আমি বলবো এটা একটু অ্যাডভান্সে বুকিং করে রাখতে, কারণ কিন্তু দিনে দিন এটা পাওয়া যায় না। এর কিন্তু টিকিট পুরোপুরি ফুললি সোল্ড থাকে। আমরাও কিন্তু 2 দিন ট্রাই করার পরে 3 দিনের দিনই টিকিটটা পেয়েছিলাম। আর এই শোটা কিন্তু খুব সুন্দর হয়। আমি তো সবাইকে সাজেস্ট করবো যারা যারা এই আন্দামান এবং নিকোবরে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবেন এবং একদমই মিস করবেন না। সেদিনকে কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, বাট লাকিলি কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি কমে যায় এবং আমরা কিন্তু শোটা খুব দারুণভাবে এনজয় করি। শুভ সকাল, গুড মর্নিং। আজকে কিন্তু আমাদের আন্দামানের লাস্ট ডে। একটু পরেই কিন্তু আমাদের ফ্লাইট ছিল। আমরা কিন্তু পোর্ট প্লেয়ারে এই অলিভ হোটেল অ্যান্ড স্যুটসে স্টে করেছিলাম। এটা কিন্তু এয়ারপোর্ট থেকে একদম কাছে। তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট বুকিং ছিল, তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিই আমরা একটু পরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু এয়ারপোর্ট কাছেই ছিল তাই খুব একটা তাড়াহুড়োর মধ্যে ছিল না, একটু রিল্যাক্সভাবেই আমরা সব ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। এখান থেকে কিন্তু বে অফ বেঙ্গলের একটা খুব সুন্দর ভিউ আসে। এই হোটেলে কিন্তু একটা রুফটপ ক্যাফে আছে, রুফটপ রেস্টুরেন্ট আছে, সেখানেই কিন্তু সমস্ত রকমের খাওয়া দাওয়ার সব কিছু আয়োজন কিন্তু এখানেই। এখান থেকে দেখুন চারিদিকে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছিল। দেখতে দেখতে আমরা কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যাই। আমাদের ফ্লাইট কিন্তু একদম অন টাইম ছিল। আমাদের ছিল হচ্ছে আকাশ এয়ারলাইন। বাইরে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল, যখন নেমেছিলাম তখনও বৃষ্টি, আবার বাড়ি যাওয়ার সময়ও বৃষ্টি। যাই হোক, আমাদের দিনগুলো কিন্তু খুব ভালো কেটেছে এবং এই আন্দামান ভ্রমণের টোটাল 6টা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপডেটেড আছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা।